क्लास 7 भूगोल क्लास। आगे दिन আমরা পড়েছিলাম জল দূষণ, আজকে পড়ব মাটি দূষণ। পাতা নাম্বার 76, 77, 78, 79, 80, 81 সবটাই আজকে পড়ব। একদম সহজ চ্যাপ্টার। মাটি দূষণ থেকে আগে আমরা দেখব মাটি দূষণ কাকে বলে। এখান থেকে আমাদের প্রথম কোশ্চেন আসবে, মাটি দূষণ কাকে বলে। ক্লিকবাটার উত্তর, মাটিতে যদি কোনো ক্ষতিকারক পদার্থ মিশে তাহলে মাটির উর্বরতা হ্রাস পায়, তখন তাকে বলা হয় মাটি দূষণ। কি বললাম লাইনটা? মাটিতে যদি কোনো ক্ষতিকারক পদার্থ মেশে তাহলে মাটির উর্বরতা হ্রাস পেয়ে যায়, সেটাই হচ্ছে মাটি দূষণ। বোঝা গেল? মাটির উর্বরতা যদি হ্রাস পেয়ে যায় তাহলে উদ্ভিদের উৎপাদন ক্ষমতা হ্রাস পায়, অর্থাৎ সেই মাটিতে ফসল ভালো হবে না। বোঝা গেল? যদি কোনো ক্ষতিকারক পদার্থ মিশে যায় তাহলে মাটির উর্বরতা হ্রাস পেয়ে যাবে, তখন তাকে আমরা বলবো মাটি দূষণ। এবার আমরা দেখব মাটি দূষণের কারণ। পাতা নম্বর 78 চলে এসো। মাটি দূষণ একই রকম, আগের দিন আমরা পড়েছি জল দূষণের কারণ, একই রকমই মাটি দূষণের কারণ। মাটি দূষণের কারণ একইভাবে মাটিতেও কোনো ক্ষতিকারক পদার্থ মিশতে হবে, তবে গিয়ে মাটি দূষিত হবে। দেখো ছবিগুলো দেখে বুঝতে পারবে, আর 77 পাতার ছবিগুলো দেখলেও বুঝতে পেরে যাবে, অথবা 78 পাতার লেখাগুলো ওগুলোর ব্যাখ্যা আমি পরপর করে দেবো। দেখো ছবিটা দেখো একবার, উপর দিকে দেখো একটা লোক গাছ কাটছে। 77 পাতার ছবিটা দেখো, গাছ কাটছে। গাছ কাটলেও মাটি দূষিত হবে, কিন্তু কিভাবে? গাছের শিকড় মাটিকে শক্তভাবে ধরে রাখে। এখন গাছ যদি কেটে ফেলা হয় তাহলে মাটি আলগা হয়ে যাবে। মাটি আলগা হয়ে গেলে বৃষ্টির জলে সে সহজেই অপসারিত হয়ে যাবে। মাটির উপরিস্তর যদি অপসারিত হয়ে যায় তাহলে উপরস্তরে থাকা পুষ্টিমৌলগুলো অপসারিত হয়ে পড়ে, ফলে মাটি অনুর্বর হয়ে পড়ে। বোঝা গেল? ছবিটাকে দেখো আর লেখাগুলোকে দেখো, ওখানে জাস্ট পয়েন্টগুলো দেওয়া আছে, তার ব্যাখ্যাগুলো আমি করে দেবো। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো ওই কম্পিউটার, টিভি, ফ্রিজ এইসব দেওয়া আছে। এই সমস্ত পদার্থ যদি মাটিতে মিশে তাহলেও মাটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে। দুটো পাতাকে পরপর উল্টে পাল্টে দেখো, সঙ্গে সঙ্গে ছবিটার দিকে দেখো, তারপর লেখাটার দিকে দেখবে। 77 পাতা আর 78 পাতা। 77 পাতার ছবিটা দেখো, যেখানে গাছ কাটা দেখছিলেন তার পাশের ছবিটাকেই দেখো, দেখতে পাবে টিভি আছে, কম্পিউটার আছে, ফ্রিজ আছে। যখন এগুলো খারাপ হয়ে যায়, কাজ করে না, তখন আমরা এগুলোকে ফেলে দিই। এগুলোকে মাটি ফেলে দিলে এই যন্ত্রাংশগুলো মাটিতে মিশে যায়, মিশে গেলে মাটি অনুর্বর হয়ে পড়ে। বোঝা গেল? আচ্ছা বেশ, তার বাঁ দিকের ছবিটা দেখো এবার 77 পাতা। দেখো একটা চিমনি দেখাচ্ছে, সেখান থেকে ধোঁয়া টোয়া বের হচ্ছে। ধোঁয়া টোয়ার সাথে সাথে সেখান থেকেও কলকারখানার নানা রকম দূষিত পদার্থও বের হয়, সেগুলো কোনো একটা জায়গায় ফেলে দেওয়া হয়, ফলে সেই জায়গাটাও কিন্তু সেখানকার মাটিও দূষিত হয়ে পড়ে। বোঝা গেল? তারপরে 78 পাতার উপরের দিকে একটা না নিচের দিকে একটা ছবি আছে, দেখো বিভিন্ন সার ওষুধ দিচ্ছে, ওটাকে দেখো। 78 পাতার বাঁদিকে ছবি আছে, সার ওষুধ দিচ্ছে, ওটাকে দেখো। জমিতে সার কীটনাশক যদি পরিমাণ মতো দেওয়া হয় তাহলে হয়তো মাটির উর্বরতা বাড়ে, কিন্তু আমাদের এখানে যারা চাষবাস করে তারা কৃষি বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত নয়। ঠিক কতখানি সার ওষুধ দিতে হবে তার মেজারমেন্টটা অনেক সময় ঠিকঠাক হয় না, কী পরিমাণ দিতে হবে সেটা অনেক সময় ঠিকঠাক করা সম্ভব হয়ে ওঠে না। মানে কখনো কখনো অত্যাধিক সার ওষুধও জমিতে দিতে হয়। এর ফলে কী হয়, মাটিতে যে সমস্ত উপকারী জীবাণুগুলো থাকে, যারা মাটির বন্ধু, যেমন ধরো কেঁচো, বোঝা গেল, যারা মাটির উর্বরতা বাড়ায়, এই মাটির উপকারী জীবগুলোও কিন্তু মারা যায়। সার ওষুধ যদি অত্যাধিক ব্যবহার করা হয় তাহলে মাটিতে বসবাসকারী উপকারী যে সমস্ত প্রাণীগুলো আছে তারাও মরে যায়। তারা মরে যাওয়ার ফলে কিন্তু মাটি অনুর্বর হয়ে পড়ে। তাহলে অত্যাধিক পরিমাণ সার ওষুধ যদি ব্যবহার করি তাহলেও মাটি অনুর্বর হয়ে পড়বে। আচ্ছা এবার ডান দিকের ছবিটা দেখো, ডান দিকে দেখো নোংরা কিছু মিশছে মাটিতে। 78 পাতার ছবিটা দেখো,
নোংরা জিনিসপত্র মিশে, শিল্প কলকারখানার আবর্জনা, সেটা যদি মাটিতে মিশে তাহলেও মাটি দূষিত হবে। বোঝা গেল? এবারে ৭৯ পাতার ডান দিকে দেখো শিল্পজাত বর্জ্য। আচ্ছা, এবার পয়েন্টগুলো নিয়ে ভাগ করি মাটি দূষণের কারণ। ১ নম্বর দিয়ে যদি করি গৃহস্থলীর আবর্জনা, গৃহস্থলীর আবর্জনা, প্লাস্টিক, পলিথিন এইসব আমরা মাটিতে ফেলে দিই, ফলে মাটি দূষিত হয়ে যায়। চকলেটের প্যাকেট যেগুলো থাকে তোমরা জানো খেয়ে ফেলে যাচ্ছে, তাই মারা করে বারবার যেখানে সেখানে ফেলো না, সেগুলো যদি মাটিতে মিশে তাহলে মাটি দূষিত হবে। প্লাস্টিক, পলিথিন এইসব তোমরা লিখতে পারো। গৃহস্থলীর আবর্জনা হলো সার, কীটনাশক লিখতে পারো কৃষি ক্ষেত্র থেকে, সার ও কীটনাশক। পয়েন্টগুলো আমি এখানে তুলে দিচ্ছি। সার, কীটনাশক যদি অত্যাধিক পরিমাণে ব্যবহার করা হয় তাহলে মাটি দিয়ে বসবাসকারী উপকারী জীব মারা যায়, মানে মাটি অনুর্বর হয়ে পড়ে। বোঝা গেল? ৩ নম্বর পয়েন্টে কি লিখবে? বৃক্ষছেদন, বৃক্ষছেদন। অত্যাধিক পরিমাণে গাছ কাটার ফলে মাটির উপরিস্তর অপসারিত হলে সেখানকার পুষ্টিমূল্যগুলো অপসারিত হয়ে পড়ে, ফলে মাটি অনুর্বর হয়ে পড়ে। ৫টা ৬টা পয়েন্ট গুছিয়ে ঠিকঠাক করে লিখবে, এটাও ৫ নম্বর কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বোঝা গেল? এবারে শিল্পজাত বর্জ্য। হ্যাঁ, ঠিক আছে। শিল্পজাত বর্জ্য, শিল্পজাত বর্জ্য পদার্থ। শিল্পক্ষেত্রে নোংরা আবর্জনাগুলোকে যদি মাটিতে ফেলা হয় তাহলেও মাটি দূষিত হয়ে পড়বে। বোঝা গেল? মাটি দূষণের কারণগুলো বোঝা গেল। অ্যাসিড বৃষ্টিটাও লিখতে পারো। বায়ু দূষণের ফলে যে অ্যাসিড বৃষ্টি ঘটে, এই অ্যাসিড বৃষ্টির জল যদি মাটিতে পড়ে তাহলেও মাটি দূষিত হবে। বোঝা গেল? মাটি দূষণের কারণগুলো আশা করি তোমরা বুঝে গেছো, তোমরা লিখতে পেরে যাবে। আজকের ক্লাসে মাটি কিভাবে দূষিত হয়, অর্থাৎ মাটি দূষণের কারণ এটা আমরা পড়লাম। মাটি দূষণ কাকে বলে সেটা আমরা আগে পড়েছি। এবার মাটি দূষণ আটকাবো কি করে, মাটি দূষণ রোধের উপায় বা নিয়ন্ত্রণের উপায়। মাটি দূষণ রোধ বা নিয়ন্ত্রণের উপায়। কিভাবে আটকাবো যাতে মাটি দূষিত হয়ে না পড়ে। মাটি দূষিত হয়ে গেলে পরে মাটির উৎপাদন উর্বরতা হ্রাস পেয়ে যাবে, মাটি অনুর্বর হয়ে পড়বে। মাটি যদি অনুর্বর হয়ে পড়ে তাহলে সেই মাটিতে কোনো প্রকার ফসলের চাষ ভালো হবে না। এতটুকুটা আশা করি তোমরা বুঝেছো। মাটি যদি অনুর্বর হয়ে পড়ে সেই জন্য কী করি আমরা যখন চাষবাস করি, সার, গোবর এইসব দিয়ে গাছ লাগাই, তো তোমরা জানো, ঘরে দেখেছো। মাটি যদি অনুর্বর হয়ে পড়ে তাহলে সেই মাটিতে কোনো ফসলই ভালো হবে না, তখন আমাদের সার ওষুধ দেওয়া হয়। সার ওষুধ দেওয়ার একটা খারাপ দিক কি, মাটিতে যে সমস্ত উপকারী জীবাণুগুলো আছে সেগুলোও মারা যায়। সেগুলো যদি মারা যায়, কেঁচো বা উপকার এই ধরনের সমস্ত জীবগুলো মাটিতে বসবাস করে তারা যদি মরে যায় তাহলেও কিন্তু মাটি অনুর্বর হয়ে পড়ে। তাহলে মাটি দূষণ রোধ করবো কি করে? আমাদের গাছ লাগাতে হবে। গাছ লাগাতে হবে। কেন গাছ লাগালে কি হবে? গাছ লাগালে মাটি ক্ষয় কম হবে। মাটি যদি না ক্ষয়ে যায় তাহলে মাটি উর্বর হয়ে পড়বে। কেন? কারণ মাটির যে সমস্ত পুষ্টিমৌলগুলো সেগুলো সব মাটির উপরিস্তরেই থাকে। বোঝা গেল? মাটির বেশিরভাগ পুষ্টিমৌলগুলো মাটির এ এবং বি স্তরে থাকে। প্রতি ক্লাসে যদি কেউ ভূগোল পড়ো, মাস্টার ডিগ্রি করো, তারা পরে গিয়েগুলো পড়বে, এ স্তর বি স্তরগুলো পড়বে, পরে জানবে সেগুলো। এখন জেনে রাখুন, গাছ লাগাতে হবে। গাছ লাগালে মাটির ক্ষয় কম হবে। মাটির ক্ষয় যদি কম হয় তাহলে মাটির উর্বরতা বজায় থাকবে। বোঝা গেল? আচ্ছা, এবার কি করতে হবে আমাদের? পরিমাণ মতো সার, কীটনাশক ব্যবহার। পরিমাণ মতো সার, কীটনাশক
ব্যবহার সব থেকে ভালো হয় ও জৈব সারের ব্যবহার, রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহার করতে হবে। জৈব সার মানে গাছের পাতা, খড় পচা, গোবর, এইগুলো তো সব জৈব সার। এইগুলো দিলে মাটির কোনো ক্ষতি হয় না। বোঝা গেল? আমাদের জৈব সার ব্যবহার করতে হবে। যদি রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার আবশ্যিক হয়ে পড়ে তাহলে তার পরিমাণ মতো এবং যতটা কম ব্যবহার করা যায় ততটাই ভালো, তাহলে মাটির উর্বরতা বাড়বে। বোঝা গেল? আচ্ছা, তারপরে কি লিখবো? প্লাস্টিক পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ। প্লাস্টিক পলিথিন ব্যবহার বন্ধ করে দিতে হবে, ব্যবহারে নিয়ন্ত্রণ করতে হবে। যদি আমরা বেশি পরিমাণ প্লাস্টিক পলিথিন ব্যবহার করি, সেগুলো সেখানে ফেলতে থাকি, তাহলে সেখানকার মাটি কিন্তু অনুর্বর হয়ে পড়বে। তাহলে সেই মাটিতে আর ভালো ফসলের চাষ হবে না। বোঝা যাচ্ছে? তাহলে মাটির উর্বরতা রোধ করতে গেলে আমাদের কি করতে হবে? বর্জ্য পদার্থগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। আরো অনেক পয়েন্ট আছে। বর্জ্য পদার্থগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে, সেখান থেকেই আমাদের নষ্ট করার বা ডিকম্পোজ করার ব্যবস্থা করতে হবে। বোঝা গেল? অতিরিক্ত মাটি কাটা, বিশেষ করে ইট ভাটা, তোমরা জানো ইট ভাটাতে প্রচুর মাটির দরকার হয়। এই সমস্ত শিল্পের জন্য সেখান থেকে মাটি কাটাকে বন্ধ করতে হবে। তাহলে ইট ভাটার জন্য মাটি কোথা থেকে আসবে? নদী থেকে তুলে নেওয়া যেতে পারে, খাল থেকে তুলে নেওয়া যেতে পারে। বোঝা গেল? সেখান থেকে অত্যাধিক পরিমাণ মাটি কাটা বন্ধ করতে হবে, তাহলে এগুলো আমরা আটকাতে পারবো। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে না বোঝা যায়নি? আশা করি তোমরা বুঝতে পেরে গেছো কিভাবে আমরা মাটি দূষণকে নিয়ন্ত্রণ করব। এবার 2-4টে শর্ট কোশ্চেন। পাতা নম্বর 80-তে যেটা রয়েছে, 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল। এটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। 1984 ভোপাল গ্যাস দুর্ঘটনা। এখান থেকে কোশ্চেন হয় ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটেছিল, সেটা আমরা দেখলাম। ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটছে 1984 সালে। এখান থেকে যে গ্যাসটা নির্গত হয়েছিল তার নামটা হচ্ছে MIC, সংক্ষেপে পুরো নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। এই MICটা কি কোশ্চেন আসে? ভোপাল গ্যাস দুর্ঘটনায় যে বিষাক্ত গ্যাসটা নির্গত হয়েছিল তার নাম কি? পরীক্ষার কোশ্চেনে থাকবে। ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত বিষাক্ত গ্যাসের নাম কি? ঠিক করবো ভোপাল গ্যাস, এটা পরীক্ষার জন্য থাকবে, লিখে নাও, পরে আর বলবো না। দুর্ঘটনায় নির্গত বিষাক্ত গ্যাসের নাম কি? উত্তর লিখবে মিথাইল আইসোসায়ানাইড বা MIC। মিথাইল আইসোসায়ানেট বা MIC কবে ঘটছে? 1984 সালে। এখানে আরো একটা কোশ্চেন আছে, দেখো চারনোবিল দুর্ঘটনা। 3টে দুর্ঘটনা আমরা দেখে নেবো। চারনোবিল ঘটছে কত সালে? আর একটা হচ্ছে ফুকুশিমা। একটা চারনোবিল আর একটা ফুকুশিমা। ফুকুশিমা হচ্ছে জাপানে। দুটো দুর্ঘটনা। চারনোবিল ঘটছে 1986 সালে আর 2011 সালে হচ্ছে ফুকুশিমা। 2 বছর পরে ঘটছে চারনোবিল 1986 সালে, এটা হচ্ছে 2011 সালে। ফুকুশিমা দুর্ঘটনা ঘটছে 2011 সালে, চারনোবিল দুর্ঘটনা ঘটছে 1986 সালে, আর ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটছে 1984 সালে। এগুলো সবকটাই হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকে গ্যাস লিক করেছে, সেগুলো এসে বাড়িতে মিশেছে, ভয়াবহ বিদ্যুৎস্ফীতি হয়েছে, বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বোঝা গেল? এখান থেকে আর কিছুটা নেই, পুরোটাই আমি বলিয়ে দিলাম। এবার 81 পাতার একটা ম্যাচিং আছে, ম্যাচিং
দেখো, দেখে লিখে নাও। পয়েন্ট দেখো, পয়েন্ট 2 নম্বরটা দেখো, কৃষি জমিতে কীটনাশক ও সারের অতিরিক্ত ব্যবহার। এটাকে কত 5 নম্বরের সাথে ম্যাচ করবে। মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়, জনসংখ্যার অত্যাধিক বৃদ্ধির ফলে। করে দাও 2 নম্বর পয়েন্টের সাথে মৃত্তিকা দূষণের অন্যতম কারণ পরিবেশের মৃত্তিকা দূষণ। এটার সঙ্গে 5 নম্বরটা মিলিয়ে দাও। 6 নম্বরটার সাথে ম্যাচ করে দাও। নানা প্রকার রোগ ব্যাধি জন্ম দেয়। হয়েছে? যন্ত্রতত্ত্ব বর্জ্য পদার্থ ফেলা মৃত্তিকা দূষণের অন্যতম কারণ। কলকারখানার অন্যতম ধোঁয়া 1 নম্বরের সাথে হচ্ছে অ্যাসিড বৃষ্টি বানাতে সাহায্য করে। ম্যাচিংটা পেয়ে গেছো। কলকারখানার ধোঁয়া ক্ষয়ের 1 নম্বরের সাথে মিশবে ক্ষয়ের 4 নম্বর। ক্ষয়ের 1-এর সাথে ক্ষয়ের 4 হয়ে গেছে। সব কোনো অসুবিধা নেই তো? আপনাকে একবার বলে দিতে হবে। ক্ষয়ের 1-এর সাথে ক্ষয়ের 4, ক্ষয়ের 1 ক্ষয়ের 4। কলকারখানার ধোঁয়া অ্যাসিড বৃষ্টি বানাতে সাহায্য করে। ক্ষয়ের 2 নম্বর কৃষি জমিতে কীটনাশক ও সারের অতিরিক্ত ব্যবহার। ক্ষয়ের 5 নম্বরের সাথে হবে মাটির উর্বরতা শক্তি নষ্ট করে। ঠিক আছে? এটা হয়েছে। ক্ষয়ের 6 নম্বরটা দেখো, যন্ত্রতন্ত্র বর্জ্য পদার্থ ফেলা। ক্ষয়ের 6 নম্বর। ক্ষয়ের 6-তে দেখো যন্ত্রতন্ত্র বর্জ্য পদার্থ ফেলা আছে না, এটা হচ্ছে মাটি দূষণের অন্যতম কারণ। মাটি দূষণের অন্যতম কারণ। হয়েছে? মাটি দূষণের অন্যতম কারণ। মাটিতে অবস্থিত বিভিন্ন প্রাণী যেমন কেঁচো, পোকামাকড় এগুলো কি করে? মাটির উর্বরতা বাড়ায়। 3 নম্বরের সাথে ম্যাচ করবে। মাটির উর্বরতা বাড়ায় 5-এর সঙ্গে ক্ষয়ের 5-এর সঙ্গে ক্ষয়ের 3। হয়েছে? ক্ষয়ের 4 পরিবেশের মৃত্তিকা দূষণ। ক্ষয়ের 6 নম্বরের সাথে ম্যাচ করবে। নানা প্রকার রোগ ব্যাধি জন্ম দেয়। হয়েছে? ক্ষয়ের 3 জনসংখ্যার অত্যাধিক বৃদ্ধির ফলে। ক্ষয়ের 1 নম্বরের সাথে ম্যাচ করবে। নানা প্রকার নগরায়নের প্রসার ঘটে। আশা করি এবার হয়ে গেছে। আর কোনো অসুবিধা আছে? তাহলে আমরা আজকে পুরো মাটি দূষণটাই করে নিলাম। আগের দিন করেছিলাম জল দূষণ, আজকে করলাম মাটি দূষণ। মাটি দূষণ থেকে কী কী করলাম একটু সামারি করি। প্রথমে আমরা করেছি মাটি দূষণ কাকে বলে, কি শিখেছি। এখানে মাটিতে যদি কোনো ক্ষতিকারক পদার্থ মেশে তাহলে মাটি অনুর্বর হয়ে পড়ে। মাটি অনুর্বর হয়ে পড়লেই মাটি দূষণ বলা হয়। বোঝা গেল? কেন মাটি দূষিত হয়, কারণগুলো কী কী? গৃহস্থলীর আবর্জনা, অতিরিক্ত সার কীটনাশকের ব্যবহার, বৃক্ষছেদন, শিল্পজাত দ্রব্য, অ্যাসিড বৃষ্টি, তারপরে বিভিন্ন রাসায়নিক কারখানাগুলোকে দুর্ঘটনা, এই সমস্ত কারণে মাটি দূষিত হয়। আটকাবো কী করে মাটি দূষণকে, বা মাটির উর্বরতা কীভাবে বাড়াবো? আমাদের অনেক পরিমাণ গাছ লাগাতে হবে, পরিমাণ মতো সার কীটনাশক ব্যবহার করব। সব থেকে ভালো হয় যদি আমরা রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করি। প্লাস্টিক পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। আবর্জনাগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় ফেলে সেখান থেকে ডাম্পিং করতে হবে। ক্লাস 10-এ উঠলেই তোমরা পড়বে, ওরাল পড়বে ক্লাস 10-এ উঠলেই। এখানে কেউ পড়তে হবে, 10-এতেও আছে। এখন যদি না পড়ো, না শোনো, 10-এ কি এতটা পড়ে যাবে, তখন বুঝতে পারবে। ক্লাস 10-এতেও আছে ওরাল। যাই হোক, বর্জ্য ব্যবস্থাপনা আছে, সেখানে
পড়বে এগুলো। তারপরে আমরা কি দেখলাম, গোটা 2-3 দুর্ঘটনা দেখলাম। একটা হচ্ছে চারনবী দুর্ঘটনা 1986 সালে, একটা হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা 1984 সালে, একটা হচ্ছে ফুকুশিমা গ্যাস দুর্ঘটনা, সেটা হচ্ছে 2011 সালে। ভোপাল গ্যাস দুর্ঘটনায় যে রাসায়নিক গ্যাসটা বেরিয়ে এসেছিল তার নাম কি দেখলাম, তার নাম হচ্ছে MIC। পুরো নামটা কি? পুরো নামটা হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। আজকে ক্লাস এখানেই শেষ করলাম। আর যদি কিছু জানার থাকে আমাকে বলো। ক্লাস শেষ করলাম।